কে না চায়, সেই ব্যতিক্রম আমার ভেতরেও নাই। আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি এই চোখ দিয়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখব, সেই উদ্দেশ্যে আবারও বের হলাম ইন্ডিয়ার উদ্দেশ্যে। এবং এবারকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন। গত দুইবার আমি আপনাদেরকে কলকাতার অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা আসলে কলকাতায় স্টে করব না, আমরা সরাসরি চলে যাব আগামীকাল কলকাতা থেকে গোয়ার উদ্দেশ্যে। এবং আমরা আপনাদেরকে গোয়ায় যেই জায়গাগুলোতে আমরা ভিজিট করব সবগুলো জায়গা আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করব। কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকুন। আপনাদেরকে নিয়েই আমার এই ট্যুর শুরু করলাম। আমরা ঠিক এইখান থেকে বর্ডার ক্রস করব, বেনাপোল বর্ডার ক্রস করব সকালে, পরে ওখান থেকে কলকাতায় সারাদিন কাটাচ্ছি। কলকাতা তো সবাই দোয়া করবেন, সবসময় যেতে পারি। থ্যাংক ইউ। বরাবর মতো বসে আছি শহীদ মনসুর স্টেশনে। আমরা এখান থেকে চিত্রার টিকিট কেটেছি। আমরা এইখান থেকে ট্রেনের টিকিট পাই নাই। আপনাদের জ্ঞাতার্থে বলি, ট্রেনের সিট অ্যাজাম্পশন এখানে অনেক কম, খুবই সীমিত। আমরা অনলাইনে টিকিট করেছি, সেই টাঙ্গাইল থেকে আমরা টিকিটটা পেয়েছি। টাঙ্গাইল থেকে আমরা টিকিট করেছি সরাসরি খুলনার, কারণ যশোর পর্যন্ত আমরা যাব, যশোরে আমরা ওখানেও কোনো টিকিট পাই নাই। আমরা সরাসরি খুলনা পর্যন্ত টিকিট করেছি। আমরা ওখান থেকে যশোর নেমে যাব এবং যশোর থেকে আবার আরেকটি ট্রান্সপোর্টে উঠতে হবে, বাসে উঠতে হবে। বাসে করে আমরা একদম বেনাপোল বর্ডারে আমরা গিয়ে নামবো, যেখানে আমাদের ইমিগ্রেশন করতে হবে। এবং আপনারা জানেন যে ওইখানে ইমিগ্রেশন প্রসেসিং শেষ করে আমাদেরকে বর্ডার ক্রস করতে হবে। তো এই জার্নিটা আমি এর আগেও কয়েকবার গিয়েছি, আমি খুব ইউজ টু হয়ে গেছি এই চিত্রা বা সুন্দরবন এই ট্রেনের সঙ্গে, কারণ এইভাবেই যেতে হয়। আরেকটি ওয়ে আছে, আপনারা যারা সিরাজগঞ্জ থেকে যাবেন, সিরাজগঞ্জ থেকে সরাসরি একটি বাস যায়, সেটা হলো রয়্যাল ডাচ। রয়্যাল ডাচে করে কিন্তু আপনারা সরাসরি বেনাপোল বর্ডারে যেতে পারবেন। রয়্যাল ডাচের একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এটা সকাল 5:30টায় ছাড়ে নিউ মার্কেট গেট থেকে। নিউ মার্কেট গেট থেকে 5:30টার দিকে ছাড়ে এবং পেট্রাপোল বর্ডারে পৌঁছায় দেয় হলো আপনার 12:30টার দিকে। তো তখন অনায়াসে ভিড় কম থাকে, ভিড় কমের সময় যাওয়াই ভালো। বাট আমরা যেহেতু এইখান থেকে কালকে কলকাতা ঢুকে আবার আরেক জায়গায় চলে যাব, যার কারণে আমরা খুব আর্লি এন্ট্রি হওয়ার চেষ্টা করছি, যেন ওইখান থেকে আবার গিয়ে আমরা দ্রুত সেই ট্রান্সপোর্টে করে আবার আরেক জায়গায় যেতে পারি। সাথে থাকুন, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। বাংলাদেশে যেহেতু আছে, আপনারা জানেন বাংলাদেশের ট্রেন বরাবর লেট। আজকেও তার ব্যতিক্রমে অলরেডি ট্রেনের টাইম কিন্তু শেষ। 10টায় এখানে আসার কথা ছিল। এই মুহূর্তে যেটা তথ্য পেলাম যে আমাদের এই ট্রেনটা আস্তে আস্তে 11টা বাজবে। সো 1 ঘন্টার ডিলেতেই আমরা যাচ্ছি। আর ইন্ডিয়ার ট্রেনের ব্যাপারে একটু তথ্য আপনাদেরকে দিয়ে রেখেছি। ইন্ডিয়ার ট্রেন কিন্তু খুব পাংচুয়াল, টাইম টু টাইম, এবং খুব টাইমে আসে এবং টাইমে ছেড়ে দেয় এবং টাইমে আপনাকে স্পটে পৌঁছা দেবে। ব্যতিক্রম যে হয় না তা না, ইন্ডিয়াতেও অনেক সময় লেট হয়, বাট আমাদেরতে অনেক কম লেট হয়। সাথে থাকুন। বাংলাদেশের দুর্নাম করছি ঠিক এমনটা না, বাট আমাদেরকে চেঞ্জ হতে হবে। চেঞ্জ আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই হতে হবে। অন্য দেশ এসে আমাদেরকে চেঞ্জ করা দিয়ে যেতে পারবে না। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদের টাইম শিডিউল চেঞ্জ করতে হবে, তাহলেই আমরা উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। আমাদের এই যে হলো কামরা, আমরা আছি চবগিতে। মোহাম্মদ শাহিদ অবশেষে ট্রেনে চেপেছি এবং এই আপনাদেরকে কিন্তু বলেছি যে ট্রেনটা কিন্তু অনেক লেট। এক ঘন্টা 16 মিনিট ডিলে ছিল ট্রেনটি, চিত্রা এক্সপ্রেস। আমরা টাঙ্গাইল থেকে টিকিটটা করেছিলাম, টাঙ্গাইলের স্টেশন থেকে আমরা টিকিটটা করেছি। মানে টাঙ্গাইল থেকে আমরা উঠবো এরকম একটা ব্যাপার। আসলে আমরা টাঙ্গাইল থেকে উঠবো না, আমরা উঠেছি এম মনসুর স্টেশন থেকে, অর্থাৎ শহীদ মনসুর স্টেশনে। এখানকার এসি সিট ছিল না, আমরা টাঙ্গাইল কাউন্টার পর্যন্ত যে সিটটা পাইছি সেখান থেকে আমরা এখানে উঠেছি।
এবার অলরেডি ট্রেন কিন্তু ছুটছে, খুবই জোরে আছে। বাট ওই যে বাংলাদেশের ট্রেন প্রায় 1 ঘন্টা 16 মিনিট দিলে, বাট অবশেষে ট্রেনটা পেয়েছি, ট্রেনে উঠে চেপেছি এবং যশোরের উদ্দেশ্যে, অর্থাৎ এই ট্রেনটি খুলনা পর্যন্ত যাবে। আমরা এখন যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি, যাচ্ছি যশোরের দিকে। আমি ট্রেনের ইন্টেরিয়রটা একটু দেখাই। এটা এসি কামরা এবং এই ট্রেনের ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বেসিন আছে। আমি একটু আপনাদেরকে পুরো ওয়াশরুমের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা যদি দেখেন এইটা, এই যে দরজা লক করার কারণ হলো যে এখানে এসি রুমে দরজা লক করা থাকবে। এখানে একটা মিরো আছে, যদিও মিরোটা একটু অপরিষ্কার, বাট ভালো লাগছে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন এইটা হলো ওয়াশরুম। আমি যদি আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই, এখানেও একটা মিরো দেওয়া আছে, ছোট, একদম ছোট প্লেনের মতো। প্লেনের ভিতরে যেরকম ছোট ওই আছে, এখানে ইংলিশ কমোড দেওয়া আছে। টয়লেটে সাবানও আছে। বেসিনে পানি আছে কিনা একটু চেক দিই। হ্যাঁ, পানি আছে, অল সেট। এখানে হ্যাঙ্গার আছে, আপনার কেউ যদি কোট বা শার্ট ঝুলিয়ে রাখতে চান, 2টা হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে লাইট আছে, লাইটের সুইচ, লাইট বন্ধ হয়ে গেল, 2টা লাইট এখানে জ্বলবে। ওয়াশরুমটা মোটামুটি খুব সুন্দর। আর এই চিত্রা এক্সপ্রেসটা কিন্তু আমি যতদূর জেনেছি যে এইটা নতুন সংযোজন, এই বগিটার নতুন সংযোজন আছে। আমি যদি আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করি, ভেতরটা কেমন, চলেন ভিতরে যাওয়া যায়। ভেতরটা অন্ধকার থাকার কারণে আমরা আসলে ভেতরে ওইভাবে কিছু দেখাতে পারছি না, কারণ ভেতরটা প্রচুর অন্ধকার। বাট আপনারা বোধহয় গেস করতে পারছেন, আমরা এখন এই মুহূর্তে একটা স্টেশনে আসলাম। জানি না এটা কোন স্টেশন, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটা স্টেশনে আমরা আসলাম। জানি না এটা কোন স্টেশন, দেখলে বুঝতে পারবো। মেবি বড় ব্রিজের আগে যদি ভুল না করে থাকে। আমরা বড়াল ব্রিজের আগেই আছি, বড়াল ব্রিজেই আছি, বড়াল ব্রিজ। দরজাটা লাগিয়ে দিলাম। আপনারা আগেই বলেছি যে এটা এসি বগি, যার কারণে এখানে সবসময় ডোর ক্লোজ করে রাখতে হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম দরজার পাশেই। আমরা ওইদিকে একটু যেতে পারি। প্রচুর শব্দ ছিল ইঞ্জিন রুমে, জানি না কথাগুলো শুনতে পেরেছেন কিনা। চেষ্টা করেছি ইঞ্জিন রুমটা পুরো দেখানোর জন্য। আমরা এখন বড়াল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে খুলছে না, একদম লক করা। এটা এই লকটা খোলার চেষ্টা করলাম, সম্ভবত এই পাশটাতে খুলতে পারে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বড়াল ব্রিজ ক্রস করছি, বড়াল ব্রিজ পার হচ্ছি। এই পাশটা খোলা গেছে, আপনারা দেখেন আমরা বড়াল ব্রিজটা ক্রস করলাম কিছুক্ষণ আগেই। আমার কাছে রাতের জার্নিটা অনেক ভালো লাগে, কারণ হলো যে আপনারা যারা বাজেট ট্রিপ ট্যুর করতে চান, বাজেট ট্রিপ নিয়ে বাজেট কম বাজেটের মধ্যে ট্যুর করতে চান,
তাদের জন্য এটা সবচেয়ে ভালো একটা পন্থা যে আপনারা ট্রাভেলসটা রাত্রে করেন। এর কারণ হলো যে আপনি রাত্রে করলে যে হোটেল ভাড়াটা আপনার কিন্তু এখানে হোটেল ভাড়াটা সেভ হচ্ছে। এই কারণে আমি সবসময় সাজেস্ট করবো যে আপনারা ট্রাভেলটা রাত্রিতে করেন। আমরা চিত্রা এক্সপ্রেসে আপনাদের ব্যাপারটা একটু বলি। আমরা অনলাইনে টিকিট করেছি টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলের কাউন্টার হতে আমরা অনলাইনে টিকিট করেছি। টাঙ্গাইল থেকে আমাদের টিকিট পেয়েছি। টাঙ্গাইল থেকে আমরা সরাসরি যাবো যশোরে নামবো এবং যশোর থেকে বাই বাসে করে আমরা বেনাপোল পেট্রো বর্ডারে যাবো। তো যাওয়া যাক, এখন রাত অনেক, সামনে সবজিতে দাঁড়াবে, আবার একটু গিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আরেকটি জিনিস লক্ষ্য করলাম যে ট্রেনের ভিতরে যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু করা হচ্ছে না, কারণ একটা যাত্রী কিন্তু আনফর্চুনেটলি সে ঘুমিয়েও যেতে পারে, তাকে জেগে দেওয়ার জাগানোর দায়িত্ব কিন্তু ট্রেন কর্তৃপক্ষের। এইখানে যে এত সুন্দর সুন্দর ভদ্রলোকের সাথে কথা বলবো যে উনি আসলে কি এই ব্যাপারটা আপনি একটু বলবেন যে কি পেয়েছেন আসলে আজকে এই ট্রেনে। আমি উল্লাপাড়া থেকে উঠে আসছি এই সুন্দরবনের ট্রেনেই। তো আমার সাথেই ওই বগিতেই আমার এক মানে সম্ভবত মহিলা একাই যাত্রী ছিল, অথবা মধ্য মাঝ যাত্রী, সে ঘুমিয়ে গেছে, কিন্তু সে নামবে চাটমোহরে। অলরেডি ট্রেন চাটমোহর থেকে চলে এসেছি সূর্য পর্যন্ত। আমি উল্লাপাড়াতেই বসি এ পর্যন্ত বড়াল ব্রিজ, চাটমোহর অ্যানাউন্সমেন্ট শুনতে পাই নাই। মহিলা এখন বিপদে পড়ে গেছে, নিশ্চয়দিন সে নামে এসে সে মহিলা মানুষ যাত্রী হিসেবে সে এখন কীভাবে চাটমোহরে যাবে, এই যে একটা ভোগান্তি। এই ভোগান্তিটা মানে বাংলাদেশ সরকারের কাছে এটা আসলে মানে যে এখন গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে এটা পুরো ততক্ষণই সেটা কামনা করে না যেভাবে ভোগান্তির শিকার হবে। ট্রেনের এত সুন্দর একটা ইয়ে মানে আমাদের যে যাত্রীর যে সুবিধা, সেই অ্যানাউন্সমেন্টটা হতে পারে মহিলারা সুন্দরভাবে চাটমোহরে নেমে যেত এবং সে ভোগান্তির শিকারটা হতো না। আমি আসলে অনেকক্ষণ হলো খাবারের রুমটা খুঁজছি, কিন্তু আমি পাচ্ছি না আসলে। এমনি হকাররা কিন্তু এমনি গরম রুটি থেকে শুরু করে অনেক কিছু সেল করছে। আসলে আমি চাচ্ছিলাম যে ট্রেনের ভিতরে যে ক্যান্টিনটা আছে সেই ক্যান্টিনে কিছু একটা মানে খাওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অনেক ভিড়, এই রুটটাতে অনেক প্যাসেঞ্জার থাকে। এখানে আপনার হিউজ প্যাসেঞ্জার, খুলনা, যশোর সব দিকেই কিন্তু এই রুটে লোকজন যাতায়াত করে। হোপফুলি আমি 5 মিনিট হলো হাঁটছি যে ট্রেনের ক্যান্টিনটা কোন দিকে। আসলে ক্যান্টিন আমি এখন পর্যন্ত খুঁজে পেলাম না। অলরেডি আমি পেছন থেকে ঘুরে এসেছি, পেছনের একটা ক্যান্টিন খোলা মানে ছিল, বাট এটা এই মুহূর্তে বন্ধ আছে। কি কারণে বন্ধ আছে এটা আমি জানি না। আস্তে আস্তে আমি আমার যে বগিটা সেই বগির দিকে আমি যাচ্ছি, কারণ যেহেতু আমি ক্যান্টিন এদিকে পাইনি, আমাকে সামনের দিকে একটু খোঁজ করতে হবে এবং একটু তথ্য দিয়ে রেখে আমাদের যে বগিটা সেটা একটু সামনের দিকে। আমি অনেকটা পেছনে গিয়েছিলাম এবং অনেকটা বলতে ঠিক অনেকটা না, একদম পেছনের বগিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমি কোনো খাবারের ক্যান্টিন পাইনি। আমরা আমার এর পরেরটা হলো আমার। তো অনেকক্ষণ হলো ট্রেনটা এখানে আসছে, নিয়ার অ্যাবাউট 10 মিনিট হয়ে গেলো। এবং আমি যতটুকু একজন টিটির সঙ্গে কথা বলেছি, উনি বলেছে এখানে 10 মিনিটই দাঁড়াবে। এই ক্যান্টিনটা কোন দিকে ট্রেনের? ক্যান্টিন আপনার সামনে আছে, পিছনে আছে। পিছনে নাই, পেছনে ঘুরে আসছি। আমাকে একজন তথ্য দিল সামনে আছে। আসলে সামনে পিছনে করতে হচ্ছে, আমি কিন্তু আস্তে আস্তে আমার অবস্থা খারাপ। আমি বাইরে দিয়ে যাচ্ছি, এর কারণ হলো বাইরে দিয়ে যত ইজিলি আমি যেতে পারবো, ভেতর দিয়ে সেটা আমি পারবো না। অনেকগুলো কামরা নিয়ে কিন্তু এই ট্রেনটি অনেক বিশাল বড় একটি ট্রেনে আমরা যাচ্ছি। এই যে সিটগুলো দেখছেন এগুলো হলো কেবিন, সব কেবিন সিট। সামনে হয়তো বা ক্যান্টিন পেলেও পেতে পারি। এই ট্রেনের ক্যান্টিনটা কোন দিকে? সামনে আছে?
ক্যান্টিন কত দূরে? আরো সামনে? আচ্ছা, একজন বললো সামনের বগিতে ক্যান্টিন, হয়তো বা আমি সামনের বগিতে গিয়ে কিছু খেতে মনে হয় ট্রেনটা ছেড়ে দিবে, যা মনে হচ্ছে। ক্যান্টিনটা কোন দিকে? আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, অবশেষে আমি কিন্তু ক্যান্টিনের একটা সন্ধান পেলাম। আমি জানি না ক্যান্টিনটা খোলা আছে কিনা। আমি একদম পেছন থেকে সামনের পর্যন্ত ঘুরে আসলাম, কোথাও আসলে ক্যান্টিনের দেখা পেলাম না। ক্যান্টিন আছে বাট ক্যান্টিনে কোনো লোক নেই, অর্থাৎ সেখানে খাবারের কোনো অ্যাজাম্পশন নেই। এখন এই যে একটা লং জার্নি, এই জার্নিতে ধরেন আপনি যদি ক্যান্টিন না থাকে, আপনাকে নির্ভর করতে হবে বাইরের খাবারের উপরে।